প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সরকারি হরগঙ্গা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকিলা আক্তার, প্রভাষক, অর্থনীতি বিভাগ। আজকে আমি আলোচনা করব তৃতীয় বর্ষের সরকারি অর্থব্যবস্থার বিষয়টি, করঘাত, করপাত এবং করের প্রভাব এই অধ্যায়টি নিয়ে। ঠিক আছে, এই অধ্যায়ের উপরে এটি আমাদের প্রথম লেকচার। গত ক্লাসে আমি বলেছি যে আন্তর্জাতিক অর্থনীতি বিষয়টি আমরা কিছুদিন বন্ধ রেখে আবার সরকারি অর্থব্যবস্থার কয়েকটা অধ্যায় নিয়ে আলোচনা করব। এরপর সরকারি অর্থব্যবস্থা বাকি অংশ শেষ করে এরপর আবার পুনরায় আমরা আন্তর্জাতিক অর্থনীতি বিষয়টি শুরু করব। করঘাত, করপাত ও করের প্রভাব। অধ্যায়টি বুঝতে গেলে প্রথম যে অংশটি করঘাত, করঘাত কি আসলে এটা আমাদের একটু বুঝতে হবে। সেটা হচ্ছে যে আমরা জানি যে করের ক্ষেত্রে প্রাথমিক বোঝাটা কি হয়, প্রাথমিক চাপটা কি হয়, সেটা হচ্ছে যে করের যে আর্থিক পরিমাণ আছে সেই পরিমাণ ক্ষতি স্বীকার করতে হয়। ঠিক আছে, তো করের এই প্রাথমিক বোঝা বা প্রাথমিক যে আর্থিক যে ভার সেটাকে বলা হয় কর ঘাত। অর্থাৎ করের প্রাথমিক এই বোঝাকে বলা হয়, আর্থিক বোঝাকে বলা হয় কর ঘাত। এরপর আমরা জানি যে কর অপসারণ বা কর সঞ্চালন করা যায়। ঠিক আছে, তাহলে কর অপসারণ বা কর সঞ্চালন বলতে কি বোঝায়? করের বোঝা যখন করদাতা কৌশলে অন্যের উপর চাপিয়ে দেয় তখন সে ঘটনাটিকে বলা হয় কর সঞ্চালন। তো এই কর সঞ্চালন বিভিন্ন প্রকারের হতে পারে। আসলে কর সঞ্চালন কিভাবে হবে বা সঞ্চালনের কার্যকারিতার উপর নির্ভর করে এই সঞ্চালন বিভিন্ন রকম হয়। তো যে সকল বিষয়ের উপরে আসলে মূলত কর সঞ্চালন নির্ভর করে সেগুলোর মধ্যে রয়েছে করের প্রকৃতি, করের ভিত্তি, পণ্যের বৈশিষ্ট্য, বাজারের বৈশিষ্ট্য, চাহিদা যোগানের স্থিতিস্থাপকতা, খরচ কাঠামো, বাজার কাঠামো ইত্যাদি ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে কর সঞ্চালন ঘটে থাকে। তো কর সঞ্চালনের এই সকল বিষয়কে ভিত্তি করে কর সঞ্চালন আসলে তিন রকমের হতে পারে। একটা হচ্ছে করের সম্মুখবর্তী সঞ্চালন, করের পশ্চাৎমুখী সঞ্চালন এবং করের লুক্কায়িত সঞ্চালন। করের সম্মুখবর্তী সঞ্চালন নিয়ে প্রথমে আমরা আলোচনা করি। কর সঞ্চালন আমি বলেছি যে করের বোঝা অন্যের উপরে চাপিয়ে দেওয়াকে বলা হয় কর সঞ্চালন। করদাতা যখন তার করের বোঝা অন্য কারোর উপর চাপিয়ে দিতে বা অপসারণ করতে সক্ষম হয় তখন সেটাকে বলা হয় করের সম্মুখবর্তী সঞ্চালন। অর্থাৎ কোনো একটি দ্রব্যের বিক্রেতার উপরে যদি 1 টাকা, ওই দ্রব্যের প্রতি এককের উপর 1 টাকা কর আরোপ করা হয় এবং ওই বিক্রেতা যদি সে 1 টাকাই ক্রেতার উপর চাপিয়ে দিতে সক্ষম হয় সেক্ষেত্রে আমরা বলবো সেটাকে, সে ধরনের সঞ্চালনকে আমরা বলবো করের সম্মুখবর্তী সঞ্চালন। এখন এই করের সম্মুখবর্তী সঞ্চালন আবার দু প্রকার। একটা হচ্ছে পূর্ণাঙ্গ সম্মুখবর্তী সঞ্চালন, আর একটা হচ্ছে আংশিক সম্মুখবর্তী কর সঞ্চালন। পূর্ণাঙ্গ সম্মুখবর্তী কর সঞ্চালন, আংশিক সম্মুখবর্তী কর সঞ্চালন। তো পূর্ণাঙ্গ সম্মুখবর্তী কর সঞ্চালন বলা হয় যখন করদাতা তার করের সম্পূর্ণ অংশ অন্যের উপর অপসারণ করতে সক্ষম হয় বা করের সম্পূর্ণ অংশ অন্যের উপর চাপিয়ে দিতে সক্ষম হয় তখন সেটাকে বলা হয় পূর্ণাঙ্গ সম্মুখবর্তী সঞ্চালন। সাধারণত চাহিদার স্থিতিস্থাপকতা যদি শূন্য হয় অথবা যোগানের স্থিতিস্থাপকতা যদি অসীম হয় সেক্ষেত্রে এই ধরনের পূর্ণাঙ্গ সম্মুখবর্তী সঞ্চালন ঘটে থাকে। এই চিত্রে যে এই চাহিদা রেখাটি, এটি হচ্ছে সম্পূর্ণ অস্থিতিস্থাপক। আর দ্বিতীয় চিত্রে যে যোগান রেখা দেখানো হয়েছে, যোগান রেখা হচ্ছে সম্পূর্ণ স্থিতিস্থাপক। সম্পূর্ণ অস্থিতিস্থাপক অর্থাৎ স্থিতিস্থাপকতা যে চাহিদা রেখা শূন্য, সেক্ষেত্রে কি হয়, আমরা ধরলাম যে প্রাথমিক অবস্থায় চাহিদার রেখা ডি এবং যোগান রেখা হচ্ছে এস। ভারসাম্য বিন্দু এ তে দাম নির্ধারিত হয় পি। কর আরোপের ফলে নতুন যোগান রেখা এস প্রাইম হলে দাম নির্ধারিত হয়ে যায় পি প্রাইম। এক্ষেত্রে এই যে এই পরিমাণ এ বি পরিমাণ কর আরোপ করা হয়েছে তার সম্পূর্ণ অংশ বিক্রেতা পি প্রাইম এই দাম বৃদ্ধির মাধ্যমে ক্রেতার নিকট থেকে আদায় করে নিচ্ছে। তো সম্পূর্ণ করের বোঝা সে অপসারণ করতে বা শিফট করতে সক্ষম হচ্ছে। আবার যোগান যদি সম্পূর্ণ স্থিতিস্থাপক হয় অর্থাৎ ভূমি অক্ষের সমান্তরাল হয়ে যায় সেক্ষেত্রে আবার ধরলাম যে প্রাথমিক যোগান রেখা এস, চাহিদা রেখা ডি, ভারসাম্য বিন্দু এ, এক্ষেত্রে দাম হচ্ছে পি এবং পরিমাণ এম। কর আরোপের ফলে
নতুন যোগান রেখা যদি এস প্রাইম হয়, পি প্রাইম এস প্রাইম হয়, ভাসমান বিন্দু বি তে পরিমাণ হয় এম প্রাইম, দাম নির্ধারিত হয় পি প্রাইম। এক্ষেত্রে দেখো এই যে বি সি পরিমাণ কর আরোপের ফলে বিক্রেতা পি পি প্রাইম পরিমাণ দাম বৃদ্ধির মাধ্যমে সম্পূর্ণ করের বোঝা বিক্রেতার উপর ক্রেতার উপর চাপিয়ে দিচ্ছে। দাম পি থেকে পি প্রাইম, পি পি প্রাইম পরিমাণ বৃদ্ধির মাধ্যমে সে যে তার উপরে করে আর্থিক বোঝা বিসি এই অংশটি তার উপর আরোপিত হয়েছিল, সম্পূর্ণ বোঝাটি সে কি করছে, ক্রেতার উপরে চাপিয়ে দিতে সক্ষম হচ্ছে। সুতরাং পূর্ণাঙ্গ সম্মুখবর্তী সঞ্চালন কখন হচ্ছে, যখন কি হয়, চাহিদা রেখা সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয় অথবা যোগান রেখা সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়। এই দুই ক্ষেত্রে কি হয়, করের পূর্ণাঙ্গ সম্মুখবর্তী সঞ্চালন পাওয়া যায়। এরপর আমরা আসি সম্মুখবর্তী আংশিক কর সঞ্চালন। করদাতা তার করের অংশবিশেষ যখন অন্যের উপর সঞ্চালন করতে সক্ষম হয়, অর্থাৎ সম্পূর্ণ করের বোঝা যখন অন্যের উপর চাপিয়ে দিতে সক্ষম হন না, তখন সেটাকে বলা হয় করের আংশিক সম্মুখবর্তী সঞ্চালন। এক্ষেত্রে যদি চাহিদা স্থিতিস্থাপকতার মান শূন্যের চেয়ে বেশি হয়, ঠিক আছে, যদি চাহিদা স্থিতিস্থাপকতার মান শূন্যের চেয়ে বেশি, অর্থাৎ চাহিদা রেখা তার স্বাভাবিক আকৃতিতে বাম থেকে ডানে নিম্নগামী হয়, সেক্ষেত্রে কেবল সম্মুখবর্তী আংশিক কর সঞ্চালন ঘটে থাকে। ঠিক আছে, এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিক স্বাভাবিক আকৃতিতে শূন্যের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা সম্পূর্ণ চাহিদা রেখা হচ্ছে ডি ডি এবং আমাদের প্রাথমিক যোগান রেখা এস। এই বিন্দুতে তারা পরস্পর ছেদ করার মাধ্যমে, আমরা চিত্রে দেখো একটু খেয়াল করো তোমরা, যে পরিমাণ এম এবং দাম পি নির্ধারণ করা হয়েছে। এখন যদি কর আরোপ করা হয়, কর আরোপের ফলে পূর্বের চাহিদা কর পূর্ব ভারসাম্য দাম এখানে হচ্ছে ওপি এবং পরিমাণ হচ্ছে ও এম, এবং কর পরবর্তী কর আরোপের ফলে নতুন যে যোগান রেখা পাওয়া যায় এস প্রাইম, কর পরবর্তী দাম কি হয়, দাম হয় ও পি প্রাইম এবং পরিমাণ হয় ও এম প্রাইম। অর্থাৎ কর পরবর্তী ভারসাম্য দামের পরিমাণ কি হয়, কর পরবর্তীতে যে দাম বৃদ্ধি করেছে সেটা কি হয়, সম্পূর্ণ যে কর বেড়েছিল সেই করের সমপরিমাণ আসলে হয় না। এক্ষেত্রে আমরা যদি এই রেখাটাকে একটু এদিকে বৃদ্ধি করে দিই, এই যে, অর্থাৎ বিক্রেতার উপরে কর আরোপিত হয়েছিল বি, এই বিন্দুটার নাম যদি আমরা ডি দেই, এই পরিমাণে বি ডি এই পরিমাণে, কিন্তু বিক্রেতা এই যে তার উপর আরোপিত করের মধ্যে থেকে শুধু বিসি পরিমাণ দাম বৃদ্ধির মাধ্যমে শুধু বিসি পরিমাণ এই অংশটুকু ক্রেতার উপরে চাপিয়ে দিতে পারে, বা তার এতটুকু এই বিডি পরিমাণ থেকে, মোট পরিমাণ থেকে বিসি পরিমাণ করটুকু সে শুধু অপসারণ করতে পারে। এই জন্য এই ধরনের অপসারণকে বলা হয় আংশিক সম্মুখবর্তী কর সঞ্চালন। অর্থাৎ সম্পূর্ণ কর সঞ্চালন এক্ষেত্রে বিক্রেতা করদাতা করতে পারে না, আংশিক রূপে করতে পারে। পরবর্তীতে আসি করের পশ্চাৎমুখী সঞ্চালন। করদাতা যখন করের বোঝা অন্যের উপর চাপিয়ে দিতে ব্যর্থ হয়, অর্থাৎ করের সম্পূর্ণ বোঝাই যখন করদাতার উপর আপতিত হয়, তখন সেটাকে বলা হয় করের বোঝা যখন করদাতার উপর আপতিত হয় তখন সেটাকে বলা হয় করের পশ্চাৎমুখী সঞ্চালন। অর্থাৎ করদাতা তখন সম্পূর্ণ কর তার নিজেকেই পরিশোধ করতে হয়, তিনি অন্য কোনো উপায়ে এই করের বোঝা অন্য কারোর উপরে চাপিয়ে দিতে পারেন না। তো এই করের পশ্চাৎমুখী সঞ্চালন দু প্রকার, এটা হচ্ছে পূর্ণাঙ্গ পশ্চাৎমুখী কর সঞ্চালন আর হচ্ছে আংশিক পশ্চাৎমুখী কর সঞ্চালন। পূর্ণ বা পূর্ণাঙ্গ পশ্চাৎমুখী কর সঞ্চালন কাকে বলা হয়, কর পরবর্তী করের কোনো অংশই যদি কোনোভাবে অন্যের উপর চাপিয়ে দিতে না পারে বা সঞ্চালন করা না যায়, অর্থাৎ করের কোনো অংশই যদি সঞ্চালন করা না যায়, সম্পূর্ণই যদি করদাতাকে বহন করতে হয়, তখন সেটাকে বলা হয় পূর্ণ পশ্চাৎমুখী কর সঞ্চালন। সাধারণত যদি চাহিদা রেখা স্থিতিস্থাপকতা অসীম হয়, অর্থাৎ চাহিদা রেখা যদি ভূমি অক্ষের সমান্তরাল হয়, সেক্ষেত্রে কি হয়, এই ধরনের পূর্ণ পশ্চাৎমুখী কর সঞ্চালন ঘটে। অর্থাৎ আমরা ধরলাম চাহিদা পরবর্তী কর পূর্ববর্তী ভারসাম্য বিন্দু এ, সেক্ষেত্রে দাম পি পরিমাণ এম, কর আরোপের ফলে নতুন যোগান রেখা হয় এস প্রাইম, এর ফলে ভারসাম্য নির্ধারিত হয় বি, আর এক্ষেত্রে কি হয়েছে, বি সি পরিমাণ কর আরোপিত হয়েছে করদাতার উপরে, কিন্তু করদাতা তার দামের কোনো পরিবর্তন এখানে ঘটাতে পারছে না। দামের কোনো পরিবর্তনের মাধ্যমে তার উপরে যে বিসি পরিমাণ কর আপতিত হয়েছে সেই বোঝা সে অপসারণ করতে পারছে না। এই ধরনের
ঘটনাকে বলা হয় পূর্ণ পশ্চাৎমুখী কর সঞ্চালন। অর্থাৎ করদাতা তার করের কোনো অংশই, পূর্ণাঙ্গ অংশই এক্ষেত্রে তার নিজেকেই বহন করতে হচ্ছে, কারোর উপরে সঞ্চালন করে দিতে পারছে না, বা করের কোনো বোঝা এখানে সে অপসারণ করতে পারছে না। এরপরে আংশিক পশ্চাৎমুখী কর সঞ্চালন। করদাতা যখন কর পরবর্তী সময়ে করের একটা অংশ নিজে বহন করলেও তথা সম্পূর্ণ অপসারণ করতে পারে না, সামান্য একটু অংশ শুধু অপসারণ করতে পারে, তখন এ ধরনের অপসারণকে বলা হয় সঞ্চালন, আংশিক পশ্চাৎমুখী কর সঞ্চালন। এক্ষেত্রে হয় কি, যদি চাহিদা রেখার ঢাল স্বাভাবিক হয় এবং যোগান রেখার ঢালও স্বাভাবিক হয়, তখন এই ধরনের ঘটনা ঘটে থাকে। ঠিক আছে, যেমন এই ক্ষেত্রে দেখো, স্বাভাবিক চাহিদা ও যোগান রেখা, আমরা ধরলাম যে প্রাথমিক ভারসাম্য বিন্দু এই ক্ষেত্রে দাম পি, পরিমাণ ওএম। কর আরোপের ফলে নতুন যোগান রেখা হলো এস প্রাইম। ঠিক আছে, এর ফলে কি হলো, নতুন দাম নির্ধারিত হলো পি প্রাইম। এক্ষেত্রে আমরা দেখলাম যে এই নতুন এই যে পরিমাণ নির্ধারিত হয়েছে এই রেখাকে পূর্বের যোগান রেখা ডি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ কর আরোপিত হয়েছে বিডি পরিমাণ, যার মধ্যে থেকে কেবল বিসি পরিমাণ, পি পি প্রাইম দাম বৃদ্ধির মাধ্যমে কেবল বিসি পরিমাণ করের বোঝা অপসারণ করা সম্ভব হয় করদাতার পক্ষে। বাকি যে সি ডি এই পরিমাণ বোঝা তার নিজেকেই বহন করতে হয়। এই জন্য এটাকে বলা হয় আংশিক পশ্চাৎমুখী কর সঞ্চালন। অর্থাৎ আংশিক কর সঞ্চালন করা যায়, কিন্তু বেশিরভাগ করেই করদাতাকে করদাতা নিজেকে বহন করতে হয়। তো আংশিক পশ্চাৎমুখী কর সঞ্চালন। এরপর আছে করের লুকায়িত সঞ্চালন। লুকায়িত বিষয়টা আমরা বুঝতে পারছি যে এক্ষেত্রে কি করা হয়, করের আরোপের ফলে কিছু জিনিস লুকানো হয়, অর্থাৎ করদাতা কিছু জিনিস লুকানোর মাধ্যমে করটা আদায় করে নেয়। যেমন ধরুন, যদি কোনো পণ্যের উপরে কর আরোপিত হয়, সেক্ষেত্রে বিক্রেতা সে কি করে, ওই পণ্যের গুণগত মান বা পরিমাণে কম বেশি করে কি করে সে করের পরিমাণটা ক্রেতার নিকট থেকে আদায় করে নেয়। এটা এদেরটা এক ধরনের আসলে অসাধু কৌশল আমরা বলতে পারি। এর ফলে কি হয়, উৎপাদনকারী বা বিক্রেতা গোপনে, ঠিক আছে, গোপনে অবশ্যই গোপনে এবং অনৈতিকভাবে সঞ্চালনের করের বোঝা অন্যের উপরে সঞ্চালিত করে, বা করের বোঝা ক্রেতার উপরে চাপিয়ে দেয়। এই পদ্ধতিটি হচ্ছে এক ধরনের মানে অনৈতিক একটি সঞ্চালন পদ্ধতি, করের বোঝা সঞ্চালনের একটি অনৈতিক পদ্ধতি। তো আমরা কর ঘাত এবং কর সঞ্চালন নিয়ে আলোচনা করলাম। কর সঞ্চালনের যে 3টি প্রকার আছে, সম্মুখবর্তী সঞ্চালন, পশ্চাৎমুখী সঞ্চালন, করের লুকায়িত সঞ্চালন, এবং এই প্রথম দুটি যে প্রকারভেদ আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো এই আলোচনার মাধ্যমে আজকের ক্লাস আমি শেষ করব। আর শেষ করার আগে আমি একটু হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা যে সম্মুখবর্তী কর সঞ্চালন এবং পশ্চাৎমুখী সঞ্চালন পড়েছি, সম্পূর্ণ বর্ণনা আমরা পড়েছি, চিত্র সহকারে ব্যাখ্যা করেছি। এই দুটো কর সঞ্চালন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য, অর্থাৎ সম্মুখবর্তী ও পশ্চাৎমুখী কর সঞ্চালনের মধ্যে পার্থক্য। এটা তোমাদের হোমওয়ার্ক। আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।